না 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 না, শত চেষ্টা করেও দিদির কোনো সন্ধান পেলাম না। পাবো কেমন করে? দিদি যে আমাদের উপরে অভিমান করে নিজেকে নিজেকে লুকিয়ে রেখেছে। তাহলে কি সত্যি চিরতরে হারিয়ে যাবে? না রাজু না, ভুলেও কথা বলিস না। দিদি যদি হারিয়ে যায় আমরা বোধহয় কেউ আর বাঁচবো না রে। সৈকত, জানিস রজত, দিদি চলে যাওয়ার পর থেকে দাদা যেন কেমন হয়ে গেছে। দাদাকে দেখলে আমার ভীষণ কষ্ট হয়। সব শেষ হয়ে গেল রজত, সব শেষ হয়ে গেল। একটা ভুলেই আমাদের সংসারটা একেবারে শেষ হয়ে গেল রজত। জানি ভেঙে পড়িস না সৈকত, সামনের দিকে এগিয়ে চল। আমি তোর পাশে আছি, আমি তোর পাশে আছি। আমার চলার শক্তিটাই যে আমি হারিয়ে ফেলেছি রজত। তাই তো নিজেকে আমি কিছুতেই ক্ষমা করতে পারছি না, কিছুতেই না। সৈকত, সৈকত, আমাকে বাঁচা ভাই, আমি ভীষণ বিপদে পড়ে গেছি। তোর আবার বিপদ কিছু? মুঠো মুঠো টাকা রোজগার করছিস, মদ আর জোয়ারে নিজেকে ভাসিয়ে দিয়ে জীবনটাকে বেপরোয়া এনজয় করছিস। ভুল করেছি সৈকত, আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। কথা শোন অতনু, শান্তনুদা তোকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। তাই 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 তো না, দাদা জানে আমি নিয়মিত এখনো কলেজ যাচ্ছি, কিন্তু কিন্তু আমি ধীরে ধীরে একটা বিশাল স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছি। তা দাদা কিছুতেই বুঝতে পারেনি সৈকত। এ তুই কি বলছিস রতন? তুই শেষে বাংলি গ্যাংয়ের হয়ে? আমি সব ছেড়ে দেবো ভাই, কিন্তু তার আগে তুই আমাকে বাঁচা। আজ আমার ভীষণ বিপদ। সে কি? পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে আমি বিকেশ ফেলে পালিয়ে আসি। ঠিকই তো বলেছিস। ওই বিকেশটার মূল্য কত তুই জানিস? 3 কোটি টাকা। ওই 3 কোটি টাকার মাল পুলিশের হেফাজতে চলে গেছে। জানতে পারলে আমার বস আমাকে কেটে কুচি কুচি করে ফেলবে সৈকত। সে কি? তাহলে উপায়? আমি কিছু বুঝে উঠতে পারছি না সৈকত। তুই যেমন করে পারিস তুই আমাকে ওদের হাত থেকে বাঁচা। আমার কথা শোন অতনু, তুই শান্তনুদাকে সবকিছু খুলে বল। তুই সহযোগিতা করলে শান্তনুদা পুরো গ্যাংটাকেই অ্যারেস্ট করতে পারবে। যা করবার তুই কর সৈকত। আমি এই মুখ নিয়ে দাদার সামনে কিছুতেই গিয়ে দাঁড়াতে পারবো না সৈকত, কিছুতেই না। বেশ, তোর সমস্ত কথা আমি শান্তনুদাকে বুঝিয়ে বলবো। তুই একটু চিন্তা করিস না, আমি যে তোর বন্ধু, তাই বন্ধুকে শত্রুর হাত থেকে বাঁচাতে এখনই আমি শান্তনুদার কাছে চললাম। দাদা কি আমাকে ক্ষমা করবে? সব জানার পর দাদা কি সেই আমাকে আগের মতো ভালোবাসবে? না, আমি জীবনে এমন ভুল কখনো করবো না, কখনো না। लेकिन তুই जिंदगी का आखिरी भूल করেছিস दोस्त, और उसका सजा मौत। রাজা তুই কিন্তু আমার কি গাদি ছিল বল? পুলিশ ওভাবে মত পেতে থাকবে তা আমি কেমন করে জানবো? দেখ কালিয়া, এসব বাত শুনে আমার কুছ ফায়দা হবে না। তোকে আমি নিতে আসিয়াছি, আসানিতে যাবি তো চল, নাই তো তোকে জবরদস্ত উঠিয়ে নিয়ে যাবো। রাজা আমার জীবনের মূল্য কিছু কম নয়। वो झूठा किल्ला तेरा पास रख, क्योंकि उससे भी बड़ा किल्ला मेरा पास है। বস তোকে নিয়ে যাওয়ার হুকুম জারি করেছে। তুই আসানি তো যাবি তো চল, নাই তো তোকে জিন্দগি বরবাদ করে নিয়ে যেতে আমি বাধ্য হব। চল চল কালিয়া, চল চল বলছি না রাজা চল, আমার চল চল বলছি। ডাইরেক্টর বগলা মিত্তির আমাকে নিয়ে আমার ভালোবাসায় নিয়ে স্বপ্নে বিভোর হয়ে আছে। আর ওদিকে শয়তান সিরাজ আফ্রিদি আমাকে তার কামনার ক্ষুধার গ্রাস বাড়িয়ে এসে ছেড়ে খেতে চাই, কিন্তু না, আমি আমার কাজ কমপ্লিট করে খুব তাড়াতাড়ি আমি হাওয়ায় মিলিয়ে যাব, হাওয়ায়।
আমি যে তোমার দেহের চাহিদায় ডুব দিয়ে একেবারে হাবিস হয়ে যেতে চাই। আমিও তো চাই। এসো না ডার্লিং, আমার কাছে এসো। দুটি মন দুটি প্রাণ এক সঙ্গে একেবারে মিলে মিশে আমরা দুজনে হাবুডুবু খাই। দেখো কাণ্ড, আর আমার মনে লেগেছে একবারে আগুন। কি চিন্তা ডার্লিং, ভালোবাসার বেড়ে পড়িয়ে আমার হৃদয় কারাগারে তোমাকে আমি আজীবন তালা বন্ধ করে রাখবো। দেখো কাণ্ড, আমি তালা করে এই পাগল হয়ে যাই। না না, তোমার পাগল হলে হবে না, তুমি বরং ছাগল হয়ে আমার প্রেমের পাশে মাথাটা একটু গলিয়ে দাও। ছাগল ধরে তোমাকে টানতে টানতে আমি আমার কাছে টেনে আনবো। মিত্র, আপনি ওরা ছাগল সেজরম ব্যা ব্যা করছেন কেন? আরে মানে ওই মিস চায়নাকে একটা ওই নাচের শিখিয়ে দিচ্ছিলাম স্যার। আচ্ছা, আমি তাহলে আপনার ওই শেখানো নাচটা আরেকটু খুব ভালো করে প্র্যাকটিস করে নিই, কেমন? ঠিক আছে তাই চলো, হ্যাঁ, আমিও তোমাকে ওই বাকি কম্পোস্টটা ভালো করে শিখিয়ে দেব। যাও যাও মিস্টার মিত্র, তবে দেখো চায়না তোমাকে যেন না নাচিয়ে ছাড়ে। কিন্তু রাস্কেল কালিয়াটা আমাকে নাচিয়ে ছেড়ে দিয়েছে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ওই ইডিয়েট শান্তনু ব্যানার্জির ভাই অতনু ব্যানার্জি কালিয়া সেজে আমার কাছে কাজ করছে। শান্ত ইন্সপেক্টর, একটা নিশ্চয়ই ইন্সপেক্টরের চাল। 3 কোটি টাকার মাল আমার এত পলকা চাল পেতে চিন্তাই করে নেবে, এটা আমি কল্পনাই করতে পারিনি। রাস্কেলটাকে সামনে পেলে আমি কেটে টুকরো টুকরো করে দিতাম। तो यही तो इंसाफ, ये साला कालिया उसके दोस्त को साथ को मिले निश्चय अपना नामे कोई चुगलीबाजी करेছে। না বস, রাজক মিথ্যে কথা বলছে। চল তুই কালিয়া নস, তুই শান্তনু ব্যানার্জির ভাই অতনু ব্যানার্জি। বল ये আপনি কি বলছেন বস? ওই ইন্সপেক্টরের নির্দেশে এটা কালিয়া সেজে আমাদের গ্যাংয়ে ফিরেছে। কারবারের হাল হকিকত জানতে এই এই যে কারবার অফিসার জানে না যে তার থেকেও আমার নজর কত প্রখর। আমার চাল বানচাল করতে ওর ভাইকে আমি আমাকে জানে মারবেন না বস, আমাকে বাঁচতে দিন, আমি বাঁচতে চাই। এই খবরদার সারা কুত্তা কি বাচ্চা। আমাদের পায়ে আচ্ছা শহীদ সিরাক আফ্রিদির সঙ্গে গদ্দারি। রাজ্জাক, ওই বেঈমানটার জিভটা তুই কেটে নে। ওই দেখেন বস, ওই দেখেন বস, পুলিশ এদিকে আসছে আর শালা उसको जवान हम बिल्कुल बंद कर दिए।
সৈকত এদিকেই আসছে, এদিকেই আসছে। আমি জানি রাজ্জাক, আমি জানি সৈকত আসছে, আর সৈকতের পিছনে আসবে পুলিশ। তার আগেই আমাদের একটা নাটক সাজাতে হবে, নাটক। এই রাস্তায় তোর উপরে এতক্ষণ যা কিছু ঘটলো তার জন্য দায়ী তোর দোস্ত ওই সৈকত। তার বাইরে যদি একটা কথা বলেছিস তাহলে তোর দাদা শান্তনু ব্যানার্জিকে চল চল রাজ্জাক, এটাই আমাদের এখন এই নাটকের প্রধান। ওকে বস। ভাই আমি শান্তনু তাকে ওই দেখুন ইন্সপেক্টর, ওই ছেলেটা ভোজালি হাতে আপনার ভাইকে তাড়া করে নিয়ে এসে কি অবস্থা করেছে আপনি নিজের চোখেই দেখুন। বুঝতে পারছেন মিস্টার ইন্সপেক্টর, ওই ছেলেটা আপনার ভাইয়ের বাক শক্তি চিরকালের জন্য কেড়ে নিয়েছে। আরে বলতে না পারো অন্তত ইশারায় বুঝিয়ে দাও আসল অপরাধী কে। কি হলো তনু? বল ভাই, তুই বল, ইশারা করে বল, তুই আসল অপরাধী কে? তোর উপর এতক্ষণ যা ঘটলো তার জন্য দায়ী তোর দোস্ত সৈকত। তার বাইরে যদি একটা কথা বলেছিস তাহলে তোর দাদা শান্তনু ব্যানার্জিকে আমি। কি হলো ভাই? বল না, আসল অপরাধীকে তুই চিনিয়ে দে। বল ভাই বল, আসল অপরাধীকে। মিথ্যা কথা বলে তুই সাধু সাজার চেষ্টা করছিস না? তোকে আমি ছাড়বো না। তোকে আমি এমন শাস্তি দেবো যা তুই কোনোদিন কল্পনাও করতে পারবি না, কোনোদিন কল্পনা করতে পারবি না। ওগো প্রভু দয়াল ঠাকুর, এ তোমার কেমন বিচার। ওগো প্রভু দয়াল ঠাকুর, এ তোমার কেমন বিচার। অপরাধ করে কে সাজা হয় বলকার। ওগো প্রভু দয়াল ঠাকুর, এ তোমার কেমন বিচার। ওগো প্রভু দয়াল ঠাকুর, এ তোমার কেমন বিচার। অর্ডার অর্ডার অর্ডার। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারা অনুসারে অতনু ব্যানার্জিকে দৈহিক নিগ্রহ এবং খুনের প্রচেষ্টা করার অপরাধে আসামি সৈকত মুখার্জিকে আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। আমার সৈকত এমন অন্যায় কাজ করতে পারে না, কখনোই না। ওরে হতভাগা সৈকত,
তোর মুখের দিকে তাকিয়ে আমি বাঁচার সেই স্বপ্ন দেখতাম, তুইও শেষ পর্যন্ত আমার সেই স্বপ্নটা ভেঙে দিলি রে হতভাগা। হে ঈশ্বর, এবার আমায় মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও। মুক্তি তুমি কোথায় পাবে সাগর, এই ভব সংসারে? এ তোমার কি হয়েছে সাগর? তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? কার্গিল যুদ্ধের বিজয়ী সৈনিকা জীবন যুদ্ধে পরাজিত হয়ে মুক্ত ঘুরে পড়ে গেছে কাকা বাবু। মাথা তুলে দাঁড়াবার শক্তি সে কোথায় পাবে কাকা বাবু? যতক্ষণ প্রাণ আছে বাঁচার জন্য তোমাকে শেষ লড়াইটা চালিয়ে যেতে হবে সাগর। যেমন করে আমি এগিয়ে চলেছি আমার একমাত্র মেয়ের ভবিষ্যতের জন্য, আমার মেয়ের সুখের সন্ধান করতে। কি বললেন? রজনীর সুখের সন্ধান? হ্যাঁ বাবা, হ্যাঁ। রজনীকে তার বড়লোক শাশুড়ি পণের হাত থেকে বাঁচাতে আজ যে আমার চাই 10 ভরি সোনা আর 50,000 টাকা। এখন আমি কি করব বলতে পারো তুমি? উপায় তো আমার জানা নেই কাকা বাবু। শুধু আমার মনে হয় আমরা দুজনে এই যুগ যন্ত্রণায় দগ্ধ বিদগ্ধ দুটি মূল্যহীন জীবন, যে জীবনের প্রতি কারোর কোনো সহানুভূতি নেই, সেই অবহেলিত উপেক্ষিত জীবন দুটিকে বাঁচিয়ে রেখে কি লাভ কাকা বাবু? এ তুমি কি বলছো সাগর? এ তুমি কি বলছো? না বলে যে থাকতে পারছি না কাকা বাবু। যে সাগর একদিন সততার ন্যায়ের আদর্শে দীক্ষিত করে তার ভাই বোনদের মানুষের মতো মানুষ করতে চেয়েছিল, সেই সাগরের মান সম্মান আজ কলঙ্কের কালিতে কালো হয়ে গেছে কাকা বাবু। সুধীর মতো আমার সেই কথা চিরদিনের মতো হারিয়ে গেছে। হারিয়ে যায়নি স্বাগতা, হারিয়ে যায়নি। সৈকতকে আবার আমি আপনার কাছে ফিরিয়ে দেবো। কি বললে? যাকে নিরপরাধ সৈকতকে জেলে পাঠিয়ে তার জন্য এত দয়া উঠলে হলো কেন শান্তনু? দয়া নয় স্বাগতা, দয়া নয়। কর্তব্য বড় আমার ভুল হয়ে গেছে। ওই বোবা অতনুর মুখের ভাষা প্রথমে বুঝতে না পেরেও পরে জানতে পারলাম যে সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ নির্দোষ। এর জন্য দায়ী ওই শেখ সিরাজ আফ্রিদি। আমার সৈকত নির্দোষ হয়ে জেল খাটবে, এ তোমাদের কেমন বিচার শান্তনু? আইনের মিথ্যা প্রমাণিত, এর জন্যই দায়ী স্বাগতা। যেমন আসল অপরাধীকে আমি চিনেও ওই সিরাজ আফ্রিদিকে অ্যারেস্ট করতে পারছি না। তাহলে কি শান্তনু সিরাজ আফ্রিদি শাস্তি পাবে না? শাস্তি আমিই দেব। ওই শয়তানটা আমার সতীকে কলঙ্কিত করেছে, অতনুর জীবনটা নষ্ট করে নিরপরাধ সৈকতকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। তাই ওই শয়তানটার প্রাপ্য শাস্তি আমি নিজের হাতে দেব। না স্বাগতা না, আমার উপর একটু ভরসা রাখো। ওই সিরাজ আফ্রিদিকে আমি আইনের মাধ্যমে শাস্তি দেব। তারপর তাকে ছলে বলে কলে কৌশলে পথের ভিখারি বানিয়ে দেবো। তারপর দেখি শয়তান সিরাজ আফ্রিদি তোমাকে কে বাঁচায়। শান্তনু, দুর্গম গিরিকান্তার মরু দুষ্কর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার বড় দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে যাত্রী নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। সই কর বলছি, এই দলিলটা তুই সই কর দে। না, আমার স্ত্রীকে জিজ্ঞেস না করে আমি কোনো কাগজে সই করব না। স্ত্রী? এই বুদ্ধি দেখি খুব খুলে গেছে। কেন খুলবে না? তোদের দেয়া পিস্তল হাতে সেই রাতে ছিনতাই করতে গিয়ে পৃথিবীর সবচেয়ে দামি রত্নটাই যে আমি ছিনতাই করে এনেছি। রত্ন মানে কোহিনূর? না রে না, আমার স্ত্রী তোদের দেয়া বিষাক্ত ইঞ্জেকশন ছুঁড়ে ফেলে দিয়ে সে তার আদর যত্ন আর ভালোবাসা দিয়ে আমাকে আবার সুস্থ করে তুলেছে। সই কর বলছি। আমি তোকে শেষবারের মতো বলছি, এই দলিলটাই সই করে দে। আমিও তোকে শেষবারের মতো বলছি, বড় ভাইকে বড় ভাইয়ের মতো সম্মান দিতে শেখ।
চুপ! বড় ভাইয়ের স্ত্রীকে যে বৌদি বলতে হয় তাও শিখিস নি কুলাঙ্গার। বৌদি বলবে জানোয়ার, বৌদি বল। কি আমি জানোয়ার? হ্যাঁ হ্যাঁ, জানোয়ার। শক্তির অহংকারে বদ্ধ হয়ে মনুষ্যত্ব বিসর্জন দিয়ে তোমরা জানোয়ারের থেকে নিজ কাজ করছো, কিন্তু এটা ভুলে গেছো যে জানোয়ারের অশুভ শক্তির চেয়ে মানুষের সৎ শক্তি অনেক বেশি থাকে। ওকে তুমি ছেড়ো না রজনী, ওকে তুমি ছেড়ো না। আমার সম্পত্তি জোর করে লিখিয়ে নিতে ও আমাকে চাবুকের পর চাবুক মেরেছে। ওকে ওকে তুমি উচিত শিক্ষা দাও। আমি আর ওকে কতটুকু উচিত শিক্ষা দিতে পারবো? এতদিন তোমার পিঠে চাবুক চালিয়ে রক্ত ছড়িয়ে যে যন্ত্রণা দিয়েছে, যে কষ্ট দিয়েছে, আজ তুমি আর পিঠে চাবুক চালিয়ে রক্ত ছড়িয়ে বুঝিয়ে দাও রক্ত ঝরার যন্ত্রণা কত ভয়ঙ্কর। এতদিন ওরা আমাকে অসুস্থ অস্বাভাবিক সাজিয়ে অন্যায়ভাবে চাবুক মেরেছে। উল্লুক শুয়ার পা চাকা কুত্তা বলে ওকে ঠাট্টা বিদ্রুপ করেছে। আজ এই চাবুক আমি ওর পিঠে চালিয়ে বুঝে নেব আমি কোনো উল্লুক শুয়ার বা পা চাকা কুত্তা নয়, আমি এই সংসারের বড় ভাই। তুই আমার ছেলেকে এইভাবে মারছিস কেন? মা তুমি না, এরা আমাকে মেরেই ফেলে দিত। তুই ওই পাগলাটাকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস। ও যদি আমার ছেলেটাকে মেরে ফেলতো, দাদা তাহলে সত্যিকারের একটা মহৎ কাজ করত। কারণ এই ছোড়দা হলো এই সংসারের একটা ক্যান্সার, আর ক্যান্সারের একটাই আনসার, তাকে উপযুক্ত অপারেশন করে পুরোপুরি সাইজ করে ফেলা। কি বলে হতো ভাগা? চেঁচিও না মা, চেঁচিও না। ছোড়দা যখন ওই অসহায় মানুষটার সর্বাঙ্গে চাবুক মেরে ক্ষত বিক্ষত করে দিত, তখন তো তুমি এত দরদ নিয়ে ছুটে আসতে না মা। অথচ দাদাও তো তোমাকে মা বলে ডাকে। একবারের জন্য তোমার মাতৃ হৃদয়কে প্রশ্ন করো তোমা। আমার ওই পর্দা তোমার সৎ ছেলে বলে তার জীবনের কি কোনো মূল্য নেই? অথচ তোমাকেও তো মা বলে ডাকে। আর ছোটটা তোমার পেটের সন্তান বলে এত সামান্যতেই অস্থির হয়ে পড়েছ। কি বলছিস তুই? আর একটু হলে পাগলটা আমার প্রদীপকে খুন করে ফেলতো। খুন নয় মা, বারবার খোঁচা দিলে ঠোরা সাপটাও যে ফনা তোলার চেষ্টা করে, সেটাই আপনার ছেলেকে বুঝিয়ে দিলাম। ঢোড়া সব নয় মা, এতদিন তো আমরা কাল সাপ পুষেছি। দাদা, সেই কাল সব একটা কাল নাগিনীকে নিয়ে এসে আমাদের সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে এই কিনা তাড়ালে আমাদের কিছু বলকে মরতে হবে মা। তাড়াবো কাল নাগ আর কাল নাগিনী দুটোকেই আমি তাড়াবো। তুমি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে? তোমাদের এ বাড়ি থেকে তাড়াবে এমন বুকের পাটাকার? বাবা, আমি তুমি যে এই সংসারের কুল লক্ষ্মী মা, তোমাকে তাড়িয়ে এই সংসারের ক্ষতি আমি করতে পারি না। ও এইবার বুঝেছি। তোর সাহস পেয়ে এই শয়তানিটা এত বড় বেড়ে উঠেছে। কার সাহসটা পেয়ে এই পাঁচটা কুত্তাটা আমার প্রদীপকে খুন করতে চেয়েছিল। কে কাকে খুন করতে চাচ্ছে রে দিদি? ভাই, ভাই তুমি এসে গেছিস, ভাই তুমি এসে গেছিস। এই পুরো ভামটা আর ওই শয়তানিটা রাস্কার পেয়ে এই কুত্তাটা আমার প্রদীপকে খুন করে ফেলতো রে ভাই। আমার ভাই কোথায় গেল? আয় ভোলা মন, কও কি? আমি এতদিন ধরে যা ট্রিটমেন্ট করলাম সব বিফলে গেল। এই ইনজেকশনটা পুশ করলে না দিদি, ও আবার সুস্থ হয়ে উঠবে। মামা, ওই বড়টাকে ইনজেকশন দেওয়ার দরকারই নেই। কেন? তুমি বরং ওই ইনজেকশনটা
ওই ছোড়দাকেই দাও, কারণ ওই ছোড়দাই দেখছি আজকাল এই সংসারটাতে বেশি পাগলামো শুরু করেছে। বলিস কি রে? ও ঠিকই বলেছে। তোমাকে আর দয়া করে প্রভাতের চিকিৎসা করতে হবে না। ওর জন্য যতটুকু যা করা দরকার আমার বৌমাই করবে। জামাই বাবু, হাই ভোলা মন কয় কি? শোনো শোনো শকুনি মামা আর গান্ধারী জননী, তোমাদের ভয়ঙ্কর রাহুর গ্রাস থেকে আজ আমি মুক্তির স্বাদ পেয়েছি। আবার আবার যদি তোমরা আমাকে পাগল সাজানোর চেষ্টা করো তাহলে একে একে আমি তোমাদের গলা টিপে মারবো, গলা টিপে। এই ধর ধর ধর, ছোড়াটাকে ধর, ওকে ইঞ্জেকশন দিতে হবে। ও নিখাত পাগল হয়ে গেছে, ওর হাতে পায়ে বেড়ি পরাতে হবে। মামা বাবু, বেরিটা যদি পরাতেই হয় সেটা আপনার বোন আর আদরের ভাইপোর হাতে পায়ে পরান। বড্ড বার্তর বেড়ে গেছে না রে ফরমজনি। বল ফরমজনি বড্ড বার বেড়ে গেছে। মা মা, আজ আমি তোকে চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। কাজটা বোধহয় অত সহজ হবে না ছোট মা, কারণ আপনার ছেলেই আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে। কাজেই এই বাড়িতে থাকাটা আমার একটা নৈতিক অধিকার, আর সেই অধিকার লঙ্ঘন করে আপনি যদি আমার চুলের মুঠি ধরে তাড়াতে চান তাহলে আমার একটা মাত্র অভিযোগে আইন আপনার চুলের মুঠি ধরে বাড়ি থেকে টানতে টানতে নিয়ে যাবে। তখন হাজার চোখের জল ফেলেও জেলের ঘানি ঘোরাবার হাত থেকে কিন্তু রেহাই পাবেন না। সুতরাং একটু চিন্তা ভাবনা করে পা ফেরিবেন। হাই ভোলা মন কয় কি? দাবার চাল উল্টে গেছে বাবা, দাবার চাল উল্টে গেছে। কিস্তিমাত করার আগে আপনি আপনার ওই ঘুঁটি সামলান। সুদীপ, তুই আপনজনদের বিরুদ্ধে কথা বলতে তো লজ্জা করছে না? না, কখনোই লজ্জা করছে না, বরং তোমাদের আপনজন ভাবতে আমার লজ্জা করছে। বেশি কিছু বলতে না চাইলেও একটা দামি কথা বলছি, সবাই মন দিয়ে শুনে রাখো। এরপর যদি তোমরা আমার দাদা বৌদির ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি তোমাদের কিন্তু কোনোভাবেই কোনো অবস্থাতেই ছেড়ে দেব না। কথাটা মনে থাকে জানো। আজ যে আমার আবারও আনন্দের দিন। এই দিনটার জন্যই আমি দীর্ঘ 22 বছর অপেক্ষা করেছিলাম। আমার মঙ্গলময়ী মাঝি আমার এই সংসারকে এক মন্দির করে করে তুলেছে। আমার পিতৃত্বের প্রথম স্বীকৃতি প্রভাতের জীবনে সত্যিকারের প্রভাত করে গড়ে তুলেছে। আর সেই প্রভাতে এবারের যোগ্য বড় ছেলে হয়ে তোদেরকে শাসনের চাবুক মেরে মানুষ করে গড়ে তুলবে। ওই ইডিয়েট জরুরতকে আমি এই সংসারের কিছুতেই করতে হতে দেব না। এই প্রদীপই হবে এই সংসারের করতে। মালিক, মালিক কাকে বলছো ভয়ঙ্করী? ও এখন কাক শালিক। এখন থেকে কাক শালিকের মতো নিজের পেটের ভাত নিজেকেই জোগাড় করতে হবে। আমি জানতাম মা এই বাবা নামক লোকটা আমাকে এইরকম। আচ্ছা আমার মনে প্রশ্ন যাচ্ছে, সত্যি এই লোকটা আমার বাবা তো? প্রশ্নটা আমাকে নয় বাবা, প্রশ্নটা কর তোর ওই মাকে। তোর মাই এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে।
কে রে ভাই, সব কথাগুলো ভামটার কথা শুনলি তো? কই না তো, এমন কথা আবার শুনতে আছে নাকি? আমাদের কি হবে কৈলাস? সত্যি সত্যি কি আমাদের মা ছেলেকে পথে বসতে হবে? ভাগ্যে থাকলে তাই হবে। মানে ওই বুড়ো বাবাটাকে বাবা বলে ভাবতে আমার ঘেন্না হচ্ছে বাবা। হোক, বাবাকে আপন ভাবতে ঘৃণা হলেও বাবার সম্পত্তিটাকে আপন ভাবতে ঘৃণা করিস না বাপদা। যতদিন বাবা বেঁচে আছে ততদিন ভক্তি গদ গদ কণ্ঠে বলবি, পিতা সর্ক পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমা পণ্যে প্রিয় অন্তে সর্বদেবতা। আর যখন ছলে বলে কলে কৌশলে বাবার সম্পত্তিটা হাতিয়ে নিয়ে তখন বলবি, টাকা স্বর্গ টাকা ধর্ম টাকাই পরমং তপ। কোথায় গেলি রে দিদি? এই দেখ, তোর শাশুড়ির দাবি মতো টাকা আমি এনেছি রে। অর্পণের 25,000 টাকা। টাকা? ওই 25,000 টাকা বুঝি তোমার ওই ভিখারি বাপটা পাঠিয়েছে? কথা বলবেন না মাসিমা, ভিটের মাটি বিক্রি করি এই টাকাটা পেয়েছি। বাবা বললে এই সামান্য টাকা শোধ দিয়ে দিদিকে যদি একটু সান্ত্বনা দেওয়া যায়। কাকে সান্ত্বনা দেবে বাবাজি? সব যে শেষ হয়ে গেছে। তাহলে কি আমার দিদিকে আপনারা তাড়িয়ে দিয়েছেন? অমন লক্ষ্মী প্রতিমা বৌমাকে কি কেউ তাড়াতে পারে? আমার পাগল ভাগ্নে পাগলামির চোটে তাকে এমন মার মেরেছে সে পাগলি হয়ে গেল। হ্যাঁ বাবা, বৌমা করে পথ পাগল হয়েছে। এই সৌর, এ তুমি কি করলে? আমি বাবাকে কি কেমন করে বলবো যে আমার দিদি পুরোপুরি পাগল হয়েছে? এর জন্য তুমি ভেঙে পড়ো না ভাই। তোমার এই টাকা দিয়ে আমার বৌদির চিকিৎসা করো। তাই করুন দাদা, তাই করুন। যেমন করে পারে আপনারা আমার দিদিকে সুস্থ করে তুলুন, নইলে আমার বাবা হয়তো আর বেশি দিন বাঁচবে না। আমাকে আমার দিদির কাছে একবার নিয়ে যাবে, আমি দিদিকে শুধু একটু চোখের দেখা দেব। তুমি দেখতে চাইলে কি হবে? আমার জামাই বাবু অর্থাৎ তোমার দিদির শ্বশুর, তিনি তো তোমাকে দেখতে দেবে না বাবধন। সে কি? এসব মশাইকে আমরা সৎ এবং ভদ্রলোক বলে জানতাম, কিন্তু আজ শুনে মনে হচ্ছে শুধু অসৎ একটা চরিত্রহীন। বৌমার কথা কি বলবো তোমাকে? ওই পুরো ভামটা বৌমা দিকে কুদৃষ্টিতে তাকাতো বাবা, আর নোংরা প্রস্তাব অব্দি দিত। বৌমা রাজি হয়নি বলে তার এই পরিণতি বাবা। শয়তান সত্য প্রকাশকারী, তোমাকে আমরা ছাড়বো না। তোমার নামে আমরা বধূ নির্যাতনের মামলা করবো, তোমাকে আমরা জেলের ঘানি টানিয়ে ছাড়বো। বাবা ধন, দয়া করে আপনারা আমার দিদিকে লক্ষ্য রাখবেন। আমার দিদির যদি কিছু হয়ে যায় আমরা কেউ বাঁচবো না বাবা বাবু, আমরা কেউ বাঁচবো না, আমরা কেউ এক চালেই কিস্তি মা। তোর খেয়ালিটা আমি কিছুতেই বুঝতে পারছি না ভাই। তাহলে আসলি কথাটা শোন, ওই রজনীকে বদ্ধ পাগল বানাতে হবে। কিভাবে 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 কিভাবে? হ্যাঁ, পেয়েছি। যে আইডিয়াটা দেব তার মূল্য কিন্তু এই 25,000-এর বেশি কম নয়।
হাসছে, আমার जिंदगी बर्बाद করে দিয়ে শয়তানটা बिल्कुल दिल खुले হাসছে। नहीं नहीं, हमें हरगिज़ से काम करते দিব না, इसलिए हम यहाँ से बहुत दूर चले যাব। যেতে চাইলেও বস কিন্তু তোমাকে যেতে দেবে না রাজ্জাক। क्यों मैम साहब? जो आदमी इंसान बनते चाहे उसको आप लोग जोर করে শয়তান বানিয়ে রাখবেন? রাজ্জাক তুমি जो हाथे আমি আমার বহিনের বেইজ্জতির বদলা নিতে গিয়ে কন্ট্রাক্টর को खत्म করে দিয়েছি। মাঝে মাঝে মনে হয় হাত দুটো আমার বেসামাল হয়ে যায়, মনে হয় কন্ট্রাক্টর को माफी उस शैतान को अपना हाथों से হাতটা তুলে একটু লেজের বাইরে চলে যাচ্ছে। ডাইরেক্টর সাহেব, তোমার ডায়লগও তো ঠিক মতো শো করা হয়নি, আর অ্যাকশন দেখে মনে হচ্ছে এক বুয়াবাজি আদি মানবকে জানোয়ারকে তাড়া করছে। अब ठीक ही বলেছেন ডাইরেক্টর সাহেব, আমি এক জানোয়ারকে পিছেই তাড়া করছি। जिस दिन ওই জানোয়ারকে আমি খতম করতে পারবো उस दिन আমার দিলের तमाम बिल्कुल पूरा হয়ে যাবে। দেখো কাণ্ড, এটা কোন ডায়লগ সই হলো নাকি? ওটা যে ওর জীবন নাটকের ডায়লগ ডাইরেক্টর সাহেব, তাই সেই ডায়লগ হৃদয় দিয়ে অনুভব করার মতো হৃদয় কিন্তু আপনার নেই। দেখো কাণ্ড, আরে আমার হৃদয় না থাকলে আমার হৃদয়ের সঙ্গে তোমার হৃদয় বিনিময় হলো কেমন করে? হৃদয় বিনিময় হয়নি এখনো, অসময়ের ভাবের উদয় হয়ে গেছে। তাই নাকি? তাই তো আপনি অন্যকে অভিনয় শেখাতে গিয়ে আপনি আপনার জীবন নাটকের সংলাপটা আপনি নিজেই ভুলে গেছেন। দেখো কাণ্ড, কি সব যাতা বলে চলে গেল। আমি নাকি আমার জীবন নাটকের সংলাপ ভুলে গেছি। আরে কি হালাগা, কি কে তোমরা? আমরা হিজড়ে এখানে কেন তোমরা এসেছো? আমরা সিনেমায় নামবো গো বাবু, সিনেমায় নামবো। দেখো কাণ্ড, তোমরা সিনেমা নামে? আরে যাতা বললেই কি হয়ে যাবে না? কেন নামবো না গো বাবু? শুধু কি বড় লোক বাড়ির মেয়ে বউরাই কোমর দুলাবে? আমরা হীরা বলে কি আমাদের শখ না? আরে বাবা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ঘামনা রে, সব বোঝাবুঝির কোনো দরকার নেই। আমরাও ওই মেয়ে মানুষগুলোর মতো এমনি করে লাজবো আর তোকে নিয়ে গাইবো। সোহাগ চাঁদ বদনে থানে লাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে থানে লাচো তো দেখি, লাচো তো দেখি, বলা লাচো তো দেখি, বলা লাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে থানে লাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে থানে লাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে থানে লাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনে থানে লাচো তো দেখি, 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 সোহাগ চাঁদ বদনে থানে লাচো তো দেখি। ভয় নেই মিস্টার মিত্র, ওনারা আমার বিজনেস পার্টনার মিস্টার গোয়েঙ্কা। মিস চাওলা, পুলিশের চোখকে ফাঁকি দিতেই ওদের এই হিজড়ের ছদ্মবেশ। আপনারা যে এই বেশে আসছেন
অনেক আগেই আমাদের এজেন্ট আমাকে জানিয়ে দিয়েছে। আচ্ছা মিস্টার গোয়েঙ্কা, এখনো কি আপনারা মুখ ঢেকেই থাকবেন? এটা হেডকোয়ার্টারের নির্দেশ মিস্টার। হেডকোয়ার্টারের নির্দেশ, তার মানে ওকে, তাহলে বিজনেসের ব্যাপারটা একটু মিটিয়ে ফেলা যাক। ওকে ওকে মিস্টার আফ্রিদি, আপনাকে আমরা যে কোয়ালিটির হিরে দেব তার মার্কেট প্রাইস আছে 10 কোটি টাকা। কিন্তু আপনার জন্য লাগবে মাত্র 5 কোটি টাকা। এই নিন, এতে আছে 5 কোটি টাকার চেক। ওকে ওকে মিস্টার আফ্রিদি, এবার দেখি আপনাদের হিরে। এই নিন আপনার হিরে। এই নিন, hands up! কে তোমরা? যে তোমার কালো ধান্দা বন্ধ করার জন্য রাতের ঘুম কেড়ে নিয়েছিল, আমি সেই ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি। আর আমি তোমার কামনার আগুনে জ্বলে পুড়ে অসতী হয়ে যাওয়া সতী। তাহলে মিস্টার গোয়েঙ্কার চাওলা পুলিশের হাতে ধরা পড়েছে। এই নামে ধোকা দেওয়ার জন্য আপনার উপর আরেকটা আঘাত। মিস্টার ব্যানার্জি, মিস্টার ব্যানার্জি, ইচ্ছে করলে আপনাকে আমি এখানে অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু না, আপনাকে এখনো অনেক কিছু প্রমাণের প্রয়োজন। আর যতদিন সে প্রমাণ না পাচ্ছি ততদিন এমনি করে আমরা আপনার ক্ষতি করে যাব। দয়াল বাবা, পেট ভইরা চাউমিন খাওয়া। আরে ময়দা মুখ তাকাইছে, ডাম ডাম কইরা তাকাইছে। আরে মটর কলাই গল গল দাঁতে ভাঙে না। ও পাড়ার শাশুড়িরা বৌমাতে নে না। ড্যাং 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 আবার জামাই এসেছে। ফ্যানে খাবার ময়দা আটার ডিব্বা আবার ভেঙে ফেলেছে। বেশি তাকাইস না, বিয়া দিয়া দেবো, কান্না মরে যাবি। সোহাগ চাঁদ বাদনে ধনে লাচত দেখি, 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 সোহাগ চাঁদ বাদনে ধনে লাচত। আরে কি হলো গা, কি হলো? খোকা হলো না কোকি হলো? চললে ঢেমনি চল। হায় আল্লাহ, আমার 5 কোটি টাকা বোধ হয়। আপনি ওদের পিছু ধরুন, যান কুইক, সঙ্গে ইয়াসিন আর কাল্লুকে নিয়ে যান। ওকে স্যার। এই লক্কা, এই কান্ডু, এই নাচে, আমরা এসো। শয়তান শান্তনু ব্যানার্জি, তুমি কেউটের লেজে পা দিয়েছ, এবার ছবল খাওয়ার জন্য তুমি প্রস্তুত হও। তুমি তো মরবেই, সেই সঙ্গে রেহাই পাবে না শয়তানি সতী। আমি তুলে নিয়ে যাব, ফিরিয়ে নিয়ে যাব। ওই শয়তান সিরাজ আফ্রিদি শয়তানি চূর্ণ করে আমি আমার সাথীকে ফিরিয়ে নিয়ে যাব। কি বললি রাস্কেল? তুই আমার শয়তানি চূর্ণ করবি? তার মানে তুমি সেই লম্পট সিরাজ আফ্রিদি? আরে ইডিয়েট, যে তোর সতীকে ঢিলমিল বানিয়েছে আমি সেই সিরাজ আফ্রিদি। তবে রে জানোর, ওরে ওরে কমান্ড পশু, পাশবিক শক্তির অহংকারে আজ তুই অট্ট হাসি আসতিস, কিন্তু তোর এই হাসি বেশি দিন থাকবে না রে নর পশু। মহাপাপের ভারে তলিয়ে যাবে ধ্বংসের করালো গহ্বরে। তার আগে তোর স্থান হবে মৃত্যুর অন্ধ। না না,
এত সহজে তোর মৃত্যু নয়। তোর বোন অনেক ক্ষতি করেছে, তার প্রতিশোধ নিতে তোকে আমি ভীষণ ভয়ঙ্কর সাজা দেব। কালিয়া, রাজ্জাক, এক চোখ দুটো তুই তুলে নে। আমার অন্ধ করে না, এর চেয়ে তোমরা আমাকে শেষ করে দাও। একদম পুরো বন্ধ করে দিয়েছি, পুরো বন্ধ করে দিয়েছি। অন্ধকার, কি ভীষণ অন্ধকার। ওই শয়তানটা আমার দু চোখের আড়ো কেড়ে দিয়ে দুঃখের ঘন অন্ধকারে ঠেলে দিল। ওগো ওগো, এদেশের যুব সমাজ তোমরা তাকিয়ে দেখো, এদেশের কিছু সাঁড়াশি শয়তান স্বাধীন ভারতবর্ষের অসহায় জনগণকে তারা তাদের ক্ষমতার নাগ বসে বন্দি করে দেশকে ধ্বংসের পথে ঠেলে নিয়ে যাচ্ছে। তোমরা জাগো, তোমরা ওঠো, বিপ্লবী ক্ষুদিরামের মতো, নেতাজি সুভাষ চন্দ্রের মতো তোমরাও দেশ রক্ষার শপথ নিয়ে গিয়েছে। এই সমস্ত শয়তানদের টুটি টিপে মারো, টুটি টিপে। मेरे वतन के लोगों, जरा आंख में भर लो पानी, जो शहीद हुए हैं इनकी जरा याद करो कुर्बानी। ए मेरे वतन के लोगों, जरा आंख में भर लो पानी, जो शहीद हुए हैं इनकी जरा याद करो कुर्बानी। जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। কি করছিস? ছাড়, ছাড়, ছাড় বলছে, ছাড়, ছাড় বলছে। অতনু, ক্ষমা চাইবার কোনো দরকার নেই। আমি জানি যে ওই দিনে যে ঘটনা ঘটে গেছে তার মূলে আছে ওই সিরাজ আফ্রিদির ষড়যন্ত্র, কিন্তু কিন্তু জেলের ওই বন্দি জীবন আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাই তো আমি জেল থেকে পালিয়ে এসেছি। কিন্তু পুলিশ আমাকে তখন খুঁজছে, কিন্তু আমি পুলিশের গুলিতে প্রাণ দেবো, তবু আর আমি কোনোদিন ওই বন্দি জীবনে ফিরে যাবো না। যেখানেই যাচ্ছি পুলিশে আমাকে ছায়ার মতো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তুই তো জানিস আমি কোনো অপরাধ করিনি, কিন্তু কিন্তু তবু আমাকে কেন চোরের মতো পালিয়ে বেড়াতে হবে? কেন পালিয়ে বেড়াতে হবে? তারপরে নয় আমি পুলিশের গুলিতে চললাম। জানি না আবার তোর সাথে দেখা হবে কিনা। সাবধান সৈকত, ওইভাবে পালিয়ে যাওয়াটা অন্যায়। আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। সাবধান সৈকত, আমি গুলি চালাতে বাধ্য হবো। 1 2
কাজ ফেরারি কয়েদি, ওকে অ্যারেস্ট করে আমার নৈতিক কর্তব্য। ছেড়ে দে অতনু, ছেড়ে দে, ছেড়ে দে। আমি কি করলাম? মুহূর্তের উত্তেজনায় বোমা ভাইটাকে আমি কিন্তু ফৈকত এইভাবে কেন পালিয়ে গেল? ওর মুক্তির জন্য যে আমি প্রাণপণ চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশের হাত থেকেও পালিয়ে গেল না। আমার সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিল। ওই জেল থেকে পালিয়ে আমার সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিল। না না না, যে করে হোক ওই সৈকতকে আমাকে বাঁচাতেই হবে। সৈকত! শান্তনু, শান্তনু, আমার মেয়েকে তুমি বাঁচাও। শান্তনু, আমার মেয়েকে তুমি বাঁচাও। কি হয়েছে কাকা বাবু? সর্বনাশ আপনি এত হন্তদন্ত হয়ে ছুটে আসছেন কেন? সর্বনাশ হয়ে গেছে শান্তনু, সর্বনাশ হয়ে গেছে। রজনীর শ্বশুর আর তার পাগলাটে স্বামী অত্যাচার করে রজনীকে বদ্ধ উন্মাদ করে দিয়েছে। বদ্ধ উন্মাদ করে দিয়েছে? কি বলছেন কাকা বাবু? শুধু তাই নয় শান্তনু দা, আমার দিদিকে ওরা ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখেছে। কি বলছো রজত? তালা বন্ধ করে রেখেছে? আমার মেয়েকে তুমি বাঁচাও শান্তনু, আমার মেয়েকে তুমি বাঁচাও। আপনারা একটু শান্ত হন প্লিজ, প্লিজ আপনারা একটু শান্ত হন। আমি আপনাকে কথা দিচ্ছি, ওই রজনীকে আমি ওদের হাত থেকে উদ্ধার করে তার সুচিকিৎসার ব্যবস্থা করব। সেই সঙ্গে শাস্তি দেব এই সমাজের যত বধূ নির্যাতনকারী দানবীদের। বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। ওরা আমাকে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দেবে না, তাই তো আমাকে পাগল সাজিয়ে পাগলা গারদে পাঠাবার ষড়যন্ত্র চলছে। কিন্তু না, কিন্তু না না, আমি যেমন করে হোক ওদের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমার স্বামীকে নিয়ে আমি। জামাই বাবু, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ওই চৌরাস্তার মোড়ে প্রভাত বাবা সোনা। কি হয়েছে? কি হয়েছে বলুন, চুপ করে থাকবেন না, বলুন। গাড়ি চাপা পড়েছে। তুমি কি করলে? এভাবে ভেঙে পড়ো না বৌমা, এভাবে ভেঙে পড়ো না, মনকে শক্ত করো। আমি হাসপাতালে চললাম প্রভাত বাবাজির কাছে। তুমি জামাই বাবুকে পাঠিও, ভাগনাদের পাঠিও, হয়তো রক্ত দিতে হবে। আমি যাবো বাবা বাবু, যত রক্ত লাগে আমি দেবো। আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে আমার স্বামীকে আমি সুস্থ করে তুলবো। আমাকে বাধা দেবেন না। তুমি সেখানে গেলে প্রভাতকে দেখলে তুমি হয়তো ঠিক থাকতে পারবে না। না বাবু, আমি ঠিক থাকতে পারবো, নিশ্চয়ই আমি ঠিক থাকতে পারবো। আপনি আমাকে বাধা দেবেন না। আমি চললাম বাবা বাবু, আমি চললাম। খেল খতম। আমার দীর্ঘদিনের লোভের পাখিটাকে কাম প্রতারণার জাল ফেলে আমি শিকার করে নিলাম। এবার আমি তীর ছুড়ব, কামনার তীর। বিষাক্ত জ্বালায় জর্জরিত হয়ে পীর বেঁধা পাখিটা মরণ যন্ত্রণায় ছটফট করবে আর বলবে, হাই বলা মন কই কি? বাবা প্রদীপ, আমার কাজ আমি করে দিয়েছি, বাকিটা তোদের মা ও ছেলের পালা। সে তুমি ভেবো না বাবা। এবার আমি তাহলে চলি। দাঁড়াও, আমার বাকি 25,000 টাকাটা। হাই ভোলা মন কয় কি? সেটা তুই পাখিটাকে খাঁচায় ভরতেই ফুরিয়ে গেছে। আর এইবারে ওই পাখিটাকে জালে ফেলে লাখ লাখ টাকা ইনকাম করবি, তাহলে এই হাজারের দিকে আবার লোভ কেন বাবা? আমি চলি। শালা শুয়ারের বাচ্চা, শালা কমিশনের ওপরে আবার সাব কমিশন নিয়ে গেল। কাজ টাকাকে কমপ্লিট করি, তারপর তোমাকে আমি কলা দেখাবো, কলা।
কি এই আঙুলের ডগাগুলো যে দগদগে ঘা হয়ে গেছি, এ তো কুষ্ঠ রোগ মনে হচ্ছে। ও কথা তুই একদম বলিস না বাবা, একদম বলিস। আর কুষ্ঠ রোগ হতে পারে না বাবা। তুই একদম দাঁড়াও, কাছে আসবেন একদম। এই ছোঁয়াচে রোগ, দূরে থাকো। সরে যাও বলছি। ঘরে তুমি আর ঘরের কোনো জিনিসে হাত দেবে না কিন্তু। যাও, চলে যাও এখান থেকে। তোমাকে দেখে আমার ঘৃণা গা গুলোচ্ছে। এবার থেকে তুমি ওই বাইরের দাবাতে শোবে। আমি এত কিছু করলাম আমার ঠিক হচ্ছে বাবা। এতদিন আমি যাবো তুমি যাবে এখান থেকে। আমার সন্তানের বউয়ের উপর অত্যাচার করেছি, করেছি লোভে আমার অত্যাচার করছে। সচেষ্ট ভাইরা ভুল মা, ভুল। তোমারই সব কথাবার্তাগুলো সব ভুল। তোমার চেয়ে আমি অনেক অনেক পাপ করেছি, কিন্তু কই আমার তো কই কিছু সাজা হয়নি। আমি দেব। একই কুত্তার মুখে সিংহের হুঙ্কার। উত্তর দে, রজনী কোথায়? আমি তো কিছু জানি না। হয়তো দেখ ঘরেও কোথায় রয়েছে। না নেই, তুই আর মামা বৌদিকে চক্রান্ত করে কোথায় পাঠিয়েছিস? কি সব কথা বলছিস? কে এসব কথা বলেছে? মা বলেছে। ও এসব মিথ্যে কথা বলেছে। চুপ! এখনো বল, রজনীকে তোরা কোথায় সরিয়ে? আমি জানি না কিছু। না হলে আমি তোকে খুন করে ফেলবো। বিশ্বাস কর, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। দাদা, ও বোধহয় সহজে মুখ খুলবে না। তোমার ওই হাতের চাবুক চালাও। রজনী কোথায়? নাহলে আমি তোকে খুন করে ফেলবো। প্রভাত, সুদীপ, সুদীপ। বাবা একই, আমার কথা থাক বাবা, আমার কথা থাক। আগে চো, বৌমাকে বাঁচা। কেন বাবা, বৌদির কি হয়েছে? এই মাত্র কতগুলো গুন্ডা মিলে বৌমাকে গাড়িয়ে করে তুলে নিয়ে গেছে। কি? শিগগির চল বাবা, শিগগির চল। পুলিশে খবর দিয়ে বৌমাকে উদ্ধার করতে হবে। এই সমস্ত কিছুই এই ছোটদা আর এই মামার হচ্ছে ষড়যন্ত্র। কি বলছিস তুই? আরো অনেক কথা আছে বাবা, আরো অনেক কথা আছে, কিন্তু সেগুলো বলার সময় এখন নয়। আগে আমাদের রজনীকে খুঁজে বের করতে হবে। শোন রে জনোয়া, আপনি এসে গেছেন। কিছু হয় তাহলে তোকে আমি ছাড়বো না। আয় শুনি। আপনি এসে গেছেন দারোগা বাবু। কিছুক্ষণ আগে আমার বৌমাকে কতগুলো গুন্ডা মিলে গাড়িয়ে করে তুলে নিয়ে চলে গেছে। আর বাবাকে ওই গুন্ডার গুলো মারধর করে। থামুন, মিথ্যা বলে সাধু সাজার চেষ্টা করবেন না। এ কি বলছেন অফিসার আপনি? আমরা মিথ্যা বলছি? হ্যাঁ, আপনি মিথ্যে বলছেন। আপনি আর আপনার ছেলেরা মিলে রজনীকে বদ্ধ উন্মাদ করে দিয়েছেন। কে এইসব বাজে কথা বলেছে আপনাকে? রজত, তুমি ভুল বলেছো। ভুল নয়। এই না, ভুল নয়। আমি বলছি স্যার, শুনুন।
এরা এরা সবাই মিলে ভুটিয়ে কোথায় পাচার করে আমি বাধা দিতে বলে গিয়েছিলাম বলে ও আমাকে চাবুক দিয়ে এরকমই উল্টো পাল্টা ভাবে মারছিল। আমি বলছি ও মিথ্যা বলছে। কেমন কোনটা সত্য আর কোনটা মিথ্যা থানায় নিয়ে গিয়ে 2-4টে বাদাম দিলে বেরিয়ে আসবে। চলুন থানায় চলুন। দাঁড়ান অফিসার, দাঁড়ান দাঁড়ান, এই নির্দোষ মানুষগুলোকে আপনি শাস্তি দেবেন না স্যার, শাস্তি দেবেন না। আপনি কি বলছেন বেয়ান সাহেব? আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। আমার মেয়েকে ছেলে প্রদীপ আর আমার ভাই কৈলাস ষড়যন্ত্র করে বউকে পাচার করে দিয়েছে। ভয়ঙ্করী মিথ্যে কথা। না মিথ্যে কথা, এ হতে পারে না। আমি এই কাজ কখনো করতে পারিনি। না রজত, আইনকে নিজের হাতে তুলে নিও না। ওর প্রাপ্য শাস্তি ও নিশ্চয়ই পাবে। সেপাই সেপাই সেপাই, ওই শয়তানটাকে অ্যারেস্ট করো। সেই সঙ্গে আপনারা সবাই আমার সঙ্গে চলুন, আর আমরা সবাই মিলে খুঁজে যাই ওই রজনীর সন্ধানে। পিশাচ, একটা পিশাচ, ওই পিশাচটা লালসের থাবা মারি আমার দিকে ছুটে আসছে। আমি কোথায় পালাই? কোন দিকে পালাই? না 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 না, আমি কোথায় পালাই? কোন দিকে পালাই? কোন দিকে পালাই? এদিকে। ভয় নেই সুন্দরী, তোমার রূপ যৌবন আমার হাতে তুলে দাও, আমি তোমাকে রক্ষা করব। এসো। না না, আমাকে ছেড়ে দিন। আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে ছেড়ে দিন। কিচ্ছু হয় না, তোমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। না না, আমার বাবা বললো আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি ছাড়ুন, আমাকে ছেড়ে দিন। কেউ নেই সুন্দরী আমার হাত থেকে বাঁচাবার। বাঁচাও, বাঁচাও। বস, আমার জিন্দা থাকতে और कोई জেনানার ইজ্জত আমি কোনোদিন লুট করতে দিব না। সাবধান রাজ্জাক, এখান থেকে চলে যা। চলে যা রাজ্জাক, আপনি বহুত গুনাহ করেছেন, बहुत गुनाह করেছেন, और জেনানার भी इज्जत भी बहुत लूट করেছেন। ভগবানকে পাস আমি বলছি, এখান থেকে চলে যা রাজ্জাক, চলে যা বলছি। আমিও শেষবারের মতো বলছি, उसको उस मैडम को आप छोड़ दीजिए, मैडम को आप छोड़ दीजिए, नहीं तो अल्लाह अल्लाह आपको कभी माफ करবে না। কবে তুমি কি করলে ভাই? আমার জন্য কেন তোমার প্রাণটা দিলে? তুমি কি করলে? मैडम अब भाग जाइए, अब भाग जाइए, नहीं तो इस शैतान आप लोगों का खत्म कर देगा। चल, কোথায় যাই? ছাড়ুন, কোথায় যাই? কোথায় যাই? আমি এদিকে যাই। তুমি যেখানেই যাইবে মাছ বল তুমি খেতেই হবে। সিরাজ আফ্রিদি, পুলিশ সারা বাড়ি ঘিরে ফেলেছে, তুমি ধরা দাও। না, স্কাউন্ডেল অফিসার সারা বাড়ি ঘিরে ফেলেছে। না, আমি পালিয়ে যাব। তোমার সব পথ বন্ধ মিস্টার সিরাজ আফ্রিদি। তোমার চালাকির খেলা এখানেই শেষ। ছদ্মবেশের আড়ালে সবাইকে ফাঁকি দিলেও এই সিবিআই অফিসার শাহানা গুপ্তাকে ফাঁকি দিতে পারবে না কৈলাস শর্মা। তার মানে ইয়েস, এই দেখুন সিরাজ আফ্রিদির ছদ্মবেশের আড়ালে লুকিয়ে থাকা কৈলাস শর্মা। কি মিস্টার শর্মা? একদিন বলেছিলাম না
বাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আজ তার প্রমাণ পেলেন তো? আপনাদের এই সামান্য প্রমাণের ভিত্তি করে আইন আমার কিছুই করতে পারবে না। মহামান্য আদালত একদিন আমাকে সসম্মানে মুক্তি দেবেই। কিন্তু আমার হাত থেকে তোর মুক্তি নেই কৈলাস শর্মা। ও গড, এত পরিশ্রম সবকিছু ব্যর্থ হয়ে গেল। এ তুমি কি করলে রজনী? কি করেছি? সমস্ত চেষ্টা আমার ব্যর্থ করে দিল। যেইভাবে ও রজনীর মান সম্মান ইজ্জত কুবলে কুবলে খেয়েছে, সেইভাবে কুপিয়ে কুপিয়ে আমি ওকে খুন করে বদলা নিয়েছি। বদলা। রজনী, প্রভাত বাবু, তুমি কি করলে? বাবু, কি করলে? যে আমার মৃত্যু যে ভালো ছিল। তুমি কি করলে? চমৎকার, চমৎকার, চমৎকার লেখক তাপস কুমার, চমৎকার। এমন মিলনান্তর নাটকের দৃশ্যে এত বড় বিয়োগ আপনি কেমন করে ঘটালেন? কেমন করে এত বড় বিয়োগ রজনী সহ্য করতে পারবে? না 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 না, এত বড় বিয়োগ আমি সহ্য করতে পারবো না। যে মেয়েটা সংসার মন্দিরে পূজারিনী হয়ে এসে ধূপের মতো নিজেকে বিলিয়ে দিতে চেয়েছিল, সে এই একদল কামনানদের শিকারে বিধির নিষ্ঠুর বিহারে সেই রজনী আজ রাতের রজনীগন্ধা। আর তাই তো রজনীর এই বুক ফাটা আর্তনাদ চিৎকার করে বলছে, সাজবাতি ফেলে কুলবধূ জলে, সাজবাতি ফেলে কুলবধূ জলে, যৌবন দীপ সন্ধ্যা মশারে নিবেশে পূজারিনী কর। আমি রাতের রজনীগন্ধা, আমি রাতের রজনীগন্ধা, আমি রাতের রজনীগন্ধা। নমস্কার, নমস্কার, নমস্কার। আমাদের যাত্রাপালা